আচ্ছা, লাস্ট ভিডিওতে একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমরা যে ব্রেক ইভেন পয়েন্টের ইপিএস বের করার জন্য ইকুয়েশন হচ্ছে এইটা। তবে কোয়েশ্চেনে যদি ট্যাক্স থাকে তাহলে আমাদের কিন্তু ট্যাক্সও অ্যাডজাস্ট করতে হবে। সেটা হচ্ছে এখানে ইবিআইটি 1 - TC ট্যাক্স রেটটা আসবে, আবার এখানেও এই পুরোটার সাথে 1 - TC গুণ হবে। হ্যাঁ, এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা হচ্ছে যে ভালো মতো দেখব। আপাতত একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এই যে প্লে লিস্টটা বানাইতেছি, এই প্লে লিস্টে আমরা কি রোজের চ্যাপ্টার 16 A to Z পুরোটা কভার করতেছি? আসলে ঠিক না, কারণ চ্যাপ্টারটা অনেক হিউজ এবং চ্যাপ্টারটা সব জায়গায় আসলে টাচ করা একটু জটিল বা একটু আমার জন্য কঠিন বটে। তো এই জন্য যেটা করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 16 রোজের যে চ্যাপ্টার 16, যেটা কিছু অংশ গিটম্যানের চ্যাপ্টার 13 থেকেও আমরা পড়তেছি, এইটার জাস্ট বেসিক কথাটা যে এই চ্যাপ্টারটা আসলে কী আছে সেই বেসিকটা বা সেই নির্যাসটা আসলে বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, যাতে করে আমরা এটা বোঝার পর আমরা বইয়ে যখন পড়তে যাব তখন যেন একটু সহজে বোঝা যায়। সতর্কতা হচ্ছে যে আমার প্লে লিস্ট কাভার করলে যে চ্যাপ্টার 16 শেষ হয়ে গেছে, ব্যাপারটা একদমই তাই না। কারণ চ্যাপ্টার 16 অনেক হিউজ চ্যাপ্টার, অনেক ইকুয়েশনস আছে, অনেক ম্যাথসগুলো খুব সুন্দর করে বুঝাই বলছে, অনেক থিওরিস ডিটেলসে আলোচনা করা আছে। আমরা জাস্ট মেইন কথাটা, চ্যাপ্টার 16-এর মেইন কথাটা কি সেটাই এই ভিডিওতে আলোচনা করতেছি ভিডিওগুলো, যাতে চ্যাপ্টার 16টা পড়তে সুবিধা হয়। হ্যাঁ, শুধু ভিডিও দেখলে কিন্তু মারা খেতে হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমরা থিওরি জাস্ট বেসিক আলোচনা করার পরই আমরা যেটা চেষ্টা করবো যে চ্যাপ্টার 16-এর কিছু ম্যাথেরও ভিডিও বানাইতে। হ্যাঁ, তাইলে হয়তো এই কনসেপ্টগুলো আরেকটু ইজি হবে বুঝতে। তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ভিডিও দেখলে হবে না, বইয়ে অনেক ভাস্ট আলোচনা আছে। ভিডিওতে জাস্ট একটা দুইটা মূল টপিক একটু যতটুকু বুঝছি সেগুলো আলোচনা করার চেষ্টা করতেছি আর কি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আগের ভিডিওর সামারি যদি আমরা করি, যে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট একটা ইবিআইটি আছে যেখানে দুইটা ফার্ম, সে লিভার্ড হোক বা আনলিভার্ড হোক, হ্যাঁ, দুইটা ফার্মের যদি ইবিআইটি সেম হয়, সেখান থেকে যে ইনভেস্ট করছে সেও সেম গেইনটাই পাবে। কিন্তু যদি ইবিআইটি অন্য যে কোনো পয়েন্টে থাকে তাহলে যে লিভার্ড ফার্মে ইনভেস্ট করছে সে বেশি রিটার্ন পাবে, আর যদি কমতে থাকে তাহলে আনলিভার্ড ফার্মে যে ইনভেস্ট করছে সে বেশি রিটার্ন পাবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে বা আমাদের কথা হচ্ছে যে আমরা বলতেছি যে এক একটা পয়েন্টে ইনভেস্টরের গেইন ওই ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে রিলেটেড হয়ে গেইনটা এক এক রকম হয়, অর্থাৎ এক এক পয়েন্টের ইবিআইটিতে গেইন এক এক রকম। কিন্তু সাহেব আসছে এখানে, সাহেব এসে দুইটা প্রপোজিশন দিছে। আমাদের মনে রাখতে হবে আমরা যে প্রপোজিশনগুলো বলতেছি সেটা হচ্ছে ট্যাক্স ছাড়া সাহেব যে দুইটা প্রপোজিশনই দিচ্ছে, দুইটা প্রপোজিশন এসে বলতেছে যে ব্রো, ক্যাপিটাল স্ট্রাকচার ইজ ইররিলেভেন্ট মানে কি? এই যে এই পয়েন্টে যদি থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি ফার্ম ইউএল থেকে বেশি গেইন পাবো, ফার্ম এল থেকে কম গেইন পাবো। কেন এই বেশি পাওয়া কম পাওয়াটা কেন হচ্ছে? কারণ এই বেটায় তো লোন নিচ্ছে। সো আমরা একদম শুরুর দুইটা ভিডিওতে কি দেখছি, যে লোন যদি নেয় আর ইবিআইটি যদি কমে, তাহলে ওই লিভার ফার্মের আরও বেশি হারে ইবিআইটিটা কমে, রাইট? লিভার ফার্ম আরও বেশি মারা খায়, অর্থাৎ লিভার ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারে সে লোন ঢুকাইয়া মারাটা খাইছে, অর্থাৎ তার ক্যাপিটাল স্ট্রাকচারে লিভারেজ আসতে দেখে সে মারা খাইছে। সাহেব এখানে এসে বলতেছে যে আমি দুইটা প্রপোজিশন দিতেছি, দুইটা প্রপোজিশন অনুযায়ী তুমি লোন নাও বা না নাও, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারে লিভার্ড হোক বা আনলিভার্ড হোক, ক্যাপিটাল স্ট্রাকচার ইররিলেভেন্ট, ডাজন্ট ম্যাটার, যে পয়েন্টেই থাকো না কেন তোমার গেইন হবে সেম। হ্যাঁ, লিভার্ডওয়ালা ক্যাপিটাল স্ট্রাকচারওয়ালা ফার্মেরও গেইন যা, আনলিভার্ডওয়ালা যে ফার্মের যে গেইন, ওইখানেও সেম গেইন রিটার্ন বা জেনারেট করা সম্ভব। এটা কেমনে সম্ভব? আমাদের মনে রাখতে হবে আমরা যা পড়তেছি সব হচ্ছে ট্যাক্স ছাড়া, ওয়ার্ল্ডে ট্যাক্স নাই। ট্যাক্স ছাড়া ওয়ার্ল্ডে এর দুইটা প্রপোজিশনই ক্যাপিটাল স্ট্রাকচার ইররিলেভেন্ট এইটাকে প্রুফ করে, যে ক্যাপিটাল স্ট্রাকচার যাই হোক না কেন, যেহেতু ওয়ার্ল্ডে ট্যাক্স নাই, আমি যেখানে ইনভেস্ট করি না কেন আমি সেম রিটার্ন জেনারেট করতে পারবো। এখন কেমনে করতে পারবো সেটা আমরা একটু চিন্তা করি। সো প্রথমত আমি যদি এইদিকে আসি, কথার কথা আমি এই পয়েন্টে ইনভেস্ট করলাম। এই পয়েন্টে ইনভেস্ট করলে কমন সেন্স অনুযায়ী হওয়ার কথা কি, যেহেতু ইবিআইটি কমছে, সো যে লোন নিছে তার ইবিআইটি আরও বেশি হারে কমছে, সে মারা খাইছে, আর আনলিভার্ড ফার্ম মারা খায় নাই। সো আমি চিন্তা করি যে আচ্ছা আমি এখানে লিভার্ড ফার্মে ইনভেস্ট করছি, অথবা আচ্ছা লিভার ফার্মে না, আমি হ্যাঁ ঠিক আছে লিভার ফার্মে ইনভেস্ট করছি। আচ্ছা আমি কি দেখলাম? আমি দেখলাম যে আমি যেহেতু লিভার ফার্মে ইনভেস্ট করছি এবং ইবিআইটি যেহেতু ফল করছে, আমার ফার্মের ইবিআইটি বেশি হারে ফল করে আমি একটা মারা খাইয়া গেছি। কিন্তু বলতেছে তুমি এই মারা খাওয়া থেকে ঠেকাইয়া তুমি
ফার্ম এলে ইনভেস্ট করা অবস্থায় ফার্ম ইউএল এর মতো রিটার্ন জেনারেট করতে পারবা। ফার্ম ইউএল তার মারা খাওয়ার সুযোগ নেই, ফার্ম ইউএল তো রিটার্ন বেশি আমরা দেখতেছি, রাইট? থিওরিটিক্যালিও প্রথম 2টা ভিডিওতে বুঝছি যে কেমনে বেশি হয়, কারণ সে লোন নেয় নাই, লোন না নিলে তো মারা খাবে না, ফিক্সড কস্ট নাই। আচ্ছা, তো আমরা তাহলে জানি যে একজন ভদ্রলোক ইউএল এ যদি ইনভেস্ট করে সে মারা খাবে না, কিন্তু যে এল এ ইনভেস্ট করছে সে মারা খাইছে। আর আমি এল এ ইনভেস্ট করছি, এর মানে কি আমি মারা খাইছি? কিন্তু এমএম বলতেছে যে না, তুমি চাইলে মারা নাও খাইতে পারো, হ্যাঁ, তুমি ইউএল এর মতো অবস্থায় পৌঁছাইতে পারো। এটা কেমনে পৌঁছাইতে পারি? চিন্তা করি, খুব ঠান্ডা মাথায় চিন্তা করি। আমি আজকে মারা খাইতেছি, আমি কেন মারাটা খাইতেছি? আমি মারা খাইতেছি কারণ হচ্ছে কোম্পানি একটা লিভারেজ নিছে, রাইট? কোম্পানি একটা লিভারেজ নিছে এবং এই জন্য কোম্পানি মারা খাইছে। আমি দেখতেছি যে কোম্পানিটা, পাশের বাসার কোম্পানিটা লিভারেজ নেয় নাই এবং সে মারা খায় নাই, এর মানে আমার কোম্পানির মূল সমস্যা লিভারেজ। আমি চাই আমার কোম্পানি লিভারেজ ইউজ না করুক, সে ছেড়ে দিক, তাহলে আমি মারাও খাবো না। কিন্তু কোম্পানি তো সেটা চায় না, কোম্পানির ম্যানেজাররা সেটা চায় না, কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডার্সরা হয়তো সেটা নাও চাইতে পারে। সো অ্যাজ এ ইনভেস্টর আমি চাই আমার কোম্পানির লিভারেজটা ছেড়ে দিক, বাট আমার কোম্পানি লিভারেজ ছাড়তেছে না, এই জন্য আমি মারা খাইতেছি। আমার কোম্পানি লিভারেজ ছাড়ে না দেখে আমি মারা খাই। তাহলে আমি নিজে কোম্পানির হয়ে আমার কিছু লিভারেজ আমি ছেড়ে দেই, আনলিভার্ড হয়ে যাই। অর্থাৎ কনসেপ্টটা এরকম, আমার কোম্পানি যদি লোন নেয় তাইলেই আমি তো মারা খাটা খাই। আমি চাই কোম্পানিটা লোন না নিক, কিন্তু কোম্পানি লোন নিতেছে এবং আমি কোম্পানির ডিসিশনকে এফেক্ট করতে পারতেছি না, তাইলে আমি ইন্ডিভিজুয়ালি আমার ইনভেস্টমেন্টের কিছু অংশ আনলিভার্ড করে দেই। কেমনে আনলিভার্ড করবো? আমি আমার ইনভেস্টমেন্টের কিছু অংশ একদম রিস্ক ফ্রি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে রাখবো। রিস্ক ফ্রি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে কি হয়, যে রিটার্নটা আসবে সেটা রিস্ক ফ্রি, শিওর, সার্টেইন আসবেই। তখন কি হবে? তখন আমার কোম্পানি লোন নিয়ে রিস্ক নিলেও আমি আমার ইনভেস্টের একটা পোর্শন যেহেতু রিস্ক ফ্রি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে রাখছি, আমি কিন্তু কোম্পানির লোন নেওয়ার রিস্কটুকু আসলে ফেস করলাম না। আমি ব্যক্তিগতভাবে আমার ইনভেস্টের একটা অংশ আনলিভার্ড করে ফেললাম, অর্থাৎ রিস্ক ফ্রি কোনো একটা জায়গায় ইনভেস্ট করছি। তাইলে কি হবে? তাইলে ব্যাপারটা হচ্ছে ফার্ম এল থেকে কোম্পানি আমাকে কম ইপিএসও যদি দেয়, আমি তো একটা জায়গা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করছি, ওই জায়গা দিয়ে তো একটা রিস্ক ফ্রি সার্টেইন ইনকাম আসতেছে। সো আলটিমেটলি আমি ব্যক্তিগতভাবে এই কোম্পানির থেকে কম রিটার্ন যদি পাইও, আমি এমন একটা জায়গায় ইনভেস্ট করছি যেখানে রিস্ক ফ্রি একটা সার্টেইন রিটার্ন আমি জেনারেট করতে পারতেছি। সো আলটিমেটলি আমি মারাটা খাইলাম না। হ্যাঁ, এটার সাথে প্লাস হইলো কি, ওই আমার ওই রিস্ক ফ্রি রিটার্নটা, হ্যাঁ, এটার সাথে আমার রিস্ক ফ্রি রিটার্ন প্লাস হয়ে ইউএল এর সমান হয়ে গেল। এটারে বলে পার্সোনালি আনলিভার্ড হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আরেকটু যদি চিন্তা করি যে আমি হচ্ছে এদিকে আসি, ঠিক আছে? এদিকে যদি আসি, কথার কথা কোম্পানির ইবিআইটি বাড়তেছে, কোম্পানির ইবিআইটি কি হইতেছে? বাড়তেছে। সো কোম্পানির ইবিআইটি যদি বাড়ে, আমরা জানি কি যে লিভার্ড ফার্মেরটা বেশি হারে বাড়বে, এটা তার অ্যাডভান্টেজ লোন নেওয়ার। কিন্তু যে আনলিভার্ড ফার্ম, সে কি করছে? সে তো লোন নেয় নাই, সো তার ইবিআইটি সেই হারে বাড়ে নাই, তার কারণ তার ফিক্সড কস্ট কম। যাই হোক, এগুলো ভিডিও 1-2-তে আমরা বুঝে আসছি যে কেন ইবিআইটি বাড়লে, হ্যাঁ, কেন ফার্ম এলের ইয়াটা কম বা ফার্ম এলেরটা বেশি। যাই হোক, ওই ব্যাখ্যা এখন যাইতেছি না। মূল কথা কি? মূল কথা হচ্ছে যে ব্রো, ইবিআইটি যদি বাড়ে, তুমি যদি এলে ইনভেস্ট করে রাখো তাহলে তুমি লাল হয়ে যাবা, কিন্তু তুমি যদি ইউএল ইনভেস্ট করো তাহলে তুমি মারা খাবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু এমএম বলতেছে না ব্রো, তুমি যেখানে ইনভেস্ট করো তুমি সেম রিটার্ন জেনারেট করতে পারবা। কেমনে? আমরা আসি। ইবিআইটি যদি বাড়ে, ইবিআইটি বাড়তেছে এবং আমি ইউএল এ ইনভেস্ট করে রাখছি, ইবিআইটি বাড়তেছে, কিন্তু আমি দেখতেছি শিট, আমার ফার্ম তো ইউএল ফার্ম ছিল, আমি যেখানে ইনভেস্ট করছি, সো আমার ফার্মের তো আমার বেশি রিটার্ন দিতে পারতেছে না। অথচ আমার পাশের বাসার যে ফার্মটা লিভারেজ নিছে, সে তো খুব ভালো রিটার্ন জেনারেট করে আমার তাদের ইনভেস্টরদেরকে খুব ভালো রিটার্ন প্রোভাইড করতেছে। আমি তো ভুল করে ফেলছি আনলিভার্ডে ইনভেস্ট করে। তখন যে মূর্খ,
মানে মজা করার জন্য বললাম, যে মূর্খ সে কি করবে, সে তার ইনভেস্টমেন্টটা ইউএল থেকে প্রত্যাহার করে না এলে ফালাবে, যাতে সে বেশি রিটার্ন জেনারেট করতে পারে এই লোভে। কিন্তু যে বুদ্ধিমানকে এম এম সাহেব বুদ্ধিমান, সে বলবে যে না আমি ইউএল এ থাকাই দেখ কেমনে এল এর মতো রিটার্ন জেনারেট করতে পারি। হ্যাঁ, সো এটা কেমনে সম্ভব আমরা চিন্তা করি। প্রথমত ইবিআইটি বাড়লে কার রিটার্ন বাড়তেছে? এলের রিটার্ন, ফার্ম এলের রিটার্ন বাড়তেছে, অর্থাৎ লিভার্ড ফার্মের রিটার্ন বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ সে একটা লিভারেজ নিচ্ছে, অর্থাৎ যে ফার্মটা লিভারেজ নিল ইবিআইটি বাড়া যখন শুরু করলো তার রিটার্ন অতিরিক্ত হারে বাড়া শুরু করছে। কিন্তু আমি দেখতেছি আমি তো আনলিভার্ড ফার্মে আছি, এই জন্য আমার রিটার্ন বাড়তেছে না। তাহলে আমি যদি চাই যে আমার রিটার্ন বাড়ুক, তাহলে কি করতে হবে? আমার ফার্মকে অবশ্যই লিভার্ড হয়ে যেতে হবে। তাহলে ইবিআইটি বাড়লে লিভার্ড ফার্মেরই রিটার্ন বেশি বাড়ে, ইপিএস বেশি বাড়ে, তাই না? কিন্তু আমি তো আনলিভার্ডে বসে আছি। সো আমি কি চাই যে আমার যে ফার্মটা, সেই ফার্মটা লোন নিক ব্যাংক থেকে। কিন্তু আমার ফার্মের ম্যানেজাররা তো সেটা চায় না, আমার ফার্মের অন্যান্য স্টেক হোল্ডার্স বা শেয়ার হোল্ডার্সরাও হয়তো সেটা চায় না। এখন আমি কি করব? আমি দেখতেছি লিভারেজ নিলে, ফার্ম যদি লিভারেজ নেয় তাহলে তার ফার্মের রিটার্ন বাড়ে, ইনভেস্টরদের রিটার্ন বাড়ে। কিন্তু আমার ফার্ম লিভারেজ নিতে চায় না, কোনো অসুবিধা নাই, আমি নিজে একটা পার্সোনাল লোন নিব, আমি নিজে একটা পার্সোনাল লিভারেজ নিব। এটাকেই বলে হোমমেড লিভারেজ, ঠিক আছে? হোমমেড মানে নিজে একটা পার্সোনাল লোন নিলাম। তো লোন নিয়ে মাথা খারাপের মতো কেন নিলাম? এই লোনটা কি করতে চাই সেটা হচ্ছে যে, খুব ভালো ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, একটা ফার্ম যখন লোন নেয় সে আসলে কি করে? সে ফার্মটা লোন নিয়ে সে কোনো রিস্ক, কোনো জায়গায় ইনভেস্ট করে। সে লোন নেওয়াটা কিন্তু একটা রিস্ক, লোন নিলে তার ওই ইনভেস্টমেন্ট করে অবশ্যই সেটাতে পরিশোধ করার একটা রিস্ক হয়। কিন্তু আমি যে ফার্মে ইনভেস্ট করছি আনলিভার্ড, সে ওই রিস্কটা নিতে চায় না, এই জন্য আমার রিটার্ন কম। প্যারা নাই, আমি নিজে অন্য কোনো জায়গা থেকে পার্সোনালি একটা লোন নিয়ে পার্সোনালি অন্য কোনো জায়গায় একটা ইনভেস্ট করবো এবং সেই রিস্কটা নিব। অর্থাৎ আমার আনলিভার্ড ফার্ম ইনভেস্টমেন্ট করার যে রিস্কটা নিতে চায় না, আমি পার্সোনালি কোনো জায়গা থেকে লোন নিয়ে পার্সোনালি সেই রিস্কটা নিয়ে ফার্ম এলের মতনই রিটার্ন জেনারেট করব। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট, প্রপোজিশন 1-এর কনসেপ্ট। মনে রাখতে হবে এই কনসেপ্টটা উইথাউট ট্যাক্স। ওয়ার্ল্ড এখনও ট্যাক্স আসে না, এরকম একটা সিচুয়েশনে এমএম বলতেছে যে তুমি যে কোনো জায়গায়, যে কোনো ইবিআইটির যে কোনো পয়েন্ট বা সেলসের যে কোনো পয়েন্টে বসে ফার্ম এল অথবা ফার্ম ইউএল তুমি যেখানে ইনভেস্ট করো না কেন, তুমি সেম রিটার্ন জেনারেট করতে পারবা। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার ইজ irrelevant। অর্থাৎ আমি যদি ইকুয়েশনের কথা বলি, প্রপোজিশন 1 উইথাউট ট্যাক্সে বলতেছে যে ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। এটা হচ্ছে প্রপোজিশন 1। আমরা যখন ম্যাথ করবো তখন এইটার আরও ডিটেলস ইউজ দেখতে পারবো।